বাংলার মানে সংস্কৃতি তো শেষ তো হয়ে গেছে শুধু না, আমার তো দেখে মনে হচ্ছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের একটা জায়গায় আমরা আছি। যেদিন ক্ষমতা চলে যাবে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস দলটা যখন ক্ষমতা থেকে পড়ে যাবে, তখন বুঝতে হবে মমতা ব্যানার্জির কতটা সমর্থন আছে মানুষ। তৃণমূল যখন চলে যাবে আপনারা দেখবেন 1 লক্ষ কোটি টাকা শুধু চুরি করেই গেছে। এটা আসবে। পশ্চিমবাংলায় মেয়েরা থাকতে সাহস করছে, বড় বড় লেকচার মারছে, মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে লাঠি দিয়ে পেটানো হচ্ছে, মহিলারা পশ্চিমবাংলায় সেফ আছে। ওইভাবে একজন মহিলাকে তার বিবস্ত্র করে সারা এলাকায় ঘুরিয়েছে, পশ্চিমবাংলায় মেয়েরা সেফ আছে। মহিলা মুখ্যমন্ত্রী, পাকশিরের ঘটনা তুচ্ছ ঘটনা, বড় বড় কথা, পশ্চিমবাংলায় মেয়েরা সেফ আছে। লালু প্রসাদকে ধরলো ভালো, অরবিন্দ কেজরিওয়ালকে ধরলো ভালো, হেমন্ত সোরেনকে ধরলো ভালো, আর পিসিআর ভাইপোকে যত ছাড় দিয়ে রেখে দিয়ে। আমাদের সেটাই লড়াই, যাতে মাথা অব্দি পৌঁছতে পারে না, মাথাটাকে ঢোকাতে হবে জেলে। এটা নিয়েই আমাদের লড়াই চলছে, মাথাটাকে জেলে ঢোকাতে হবে, দুটো মাথাকে জেলে ঢোকাতে হবে। মমতা ব্যানার্জি কি মনে করে, পিসিমণি মনে করে যে পশ্চিমবাংলাটা ভারতবর্ষের বাইরে? আলতু ফালতু কথাবার্তা বলছে, এমন ভাবে বলছে যেন সিবিআই পশ্চিমবাংলা ইনভেট করতে আসছে। আমরা লড়াই করছি যাতে সিবিআই এসে আগে পিসি ভাইপোকে ধরুক। পিসিমণি পশ্চিমবাংলাটাকে পাক অকুপায়েড কাশ্মীর বানাতে চাইছে। যে ছবি আমরা দেখলাম, একটা লোককে দুহাত ধরে বেঁধে বেধড়ক পেটাচ্ছে, আমার তো মধ্যযুগের সেই সময়কার কথা মনে পড়ছিল। 1500, 1600, 1700, 1800 যেভাবে মানুষকে অত্যাচার করা, হাত পা কেটে দেওয়া, সেই দিকে পশ্চিমবাংলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পিসিমণি। পশ্চিমবাংলায় থাকছি বলে আমার তো মনে হচ্ছে না। পশ্চিমবাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে কোনো দেশে তালিবানি শাসনে আমরা আছি বলে মনে হচ্ছে। এই ধরনের জিনিস মানে প্রশ্রয় দেয় কি করে? এবং ওনার দলের লোকেরা। শুধু আরিয়াদহ কাণ্ডকে একটা ঘটনা দেখলে তো হবে না। এই কিছুদিন আগে রাস্তায় ফেলে, মাটিতে ফেলে একজন মহিলাকে পিটিয়ে যাচ্ছে। এগুলো আমরা ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পাই, যেটা পশ্চিমবাংলার কালচারে এসে পরিণত হয়ে গেছে। যে কোনো তৃণমূলের ছোটখাটো এলি তেলি লোকজনের বাড়িতে অস্ত্র, খুন, জখম, মার্ডার, চুরি, এই জায়গায় পশ্চিমবাংলাকে একটা জেনারেশনকে শেষ করে দেওয়া হচ্ছে। এইটার বিরুদ্ধে আমাদের লড়াই যেরকম, সেরকম তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষাই বোঝাতে হবে। আপনি তৃণমূল ছাড়া পশ্চিমবাংলার একটা রাজনৈতিক দলের পাবেন না যাদের ভাষা খারাপ, যারা এরম ধরনের অত্যাচার, অমানবিক অত্যাচার, প্রকাশ্যে পেটানো, প্রকাশ্যে মহিলাকে বস্ত্র খুলিয়ে সারা এলাকায় হাঁটানো, এই ধরনের ঘটনা আপনি পশ্চিমবাংলার তৃণমূল দলের লোকজনের ছাড়া অন্য কারোর মধ্যে পাবেন। এটা এদের কালচারে হয়ে গেছে। এবং পশ্চিমবাংলাটা আর বাংলার মানে সংস্কৃতি তো শেষ তো হয়ে গেছে শুধু না, আমার তো দেখে মনে হচ্ছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের একটা জায়গায় আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, আমি একদম কোটানকোট বলছি, তিনি বলছেন 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে চলেছেন, মূলত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বলছেন। অথচ সেই সময় অর্জুন সিং ছিলেন ওখানকার সাংসদ। দেখুন, মমতা ব্যানার্জির কথাবার্তা সম্পূর্ণ মিথ্যা কথাই উনি সারা জীবন বলেছেন। MA, BA, LLB, MCom, BCom, PhD যারা একসাথে করতে পারে তাদের কথার কোনো যুক্তি নেই, এবং তার যুক্তি শোনাও প্রয়োজনীয়তা নেই, এবং এই যুক্তি আপনারা প্রচারও করবেন না, কারণ মিথ্যে যুক্তিকে প্রচার করাটারও কোনো মানে হয় না। কটা সত্যি কথা উনি জীবনে বলেছেন বলুন তো? পশ্চিমবাংলা থেকে শিল্পায়ন নেই, চাকরি চুরি, দুর্নীতি, একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যে মমতা ব্যানার্জির ভালো, একটা জিনিস আপনাকে দেখাতে পারবেন না। আজকে উনি কিছু সিট বেশি পেয়েছে, ঠিক কথা, সিট সংখ্যায় তৃণমূল জিতেছে, কিন্তু ভোট সংখ্যায় তৃণমূল পিছিয়ে আছে। আমি বারবারই একটা কথা বলবো, 53%-এর ওপরে ভোট তৃণমূলের বিপক্ষে, আর 45% ভোট আছে হলো তৃণমূলের, 45 পয়েন্ট সামথিং। এত জনসমর্থন পাওয়ার পরেও এই কথা বলছেন? কোথায় ভোট জনসমর্থনটা তো আপনাকে সিটের হিসাবে দেখলে চলবে না। সিট জুন 29টা পেয়েছে, ভোটটা পেয়েছে 45 পয়েন্ট সামথিং। আপনি বামফ্রন্টকে যদি 77 থেকে 2006 সাল পর্যন্ত দেখেন, 11 সালে সরকার থেকে চলে গিয়েছিল, আপনি একটা বারও দেখাতে পারবেন না 50%-এর কম ভোট বামফ্রন্ট পেয়েছে। আপনি এর আগে কংগ্রেসের সরকার ছিল, আপনি দেখুন 49, 50, 45, 46% ভোট, মানে বিশেষ জনসমর্থন ওনার নেই। ইন্টার ওয়েস্ট বেঙ্গলের ভোটের প্যাটার্নটা তো দেখতে হবে। এখন হেরে গেছে, তার কারণ হলো যারা বিরোধিতা করেছে বা যারা লড়াই করেছে বিরোধী ময়দানে, তাদের স্ট্র্যাটেজি ঠিক ছিল না। যুদ্ধে করতে নেমে তো অনেক সময় স্ট্র্যাটেজির জোরে অনেক কিছু হয়, সেটা ঠিক ছিল না। কিন্তু আপনি
ওভারঅল 100টা লোকের মধ্যে 45টা লোক তৃণমূলকে ভোট দিচ্ছে, আর 55টা লোক যদি তৃণমূলের বিপক্ষে ভোট দেয়, তাহলে সেটা তো জনসমর্থনের দিক থেকে তো তৃণমূলের পক্ষে গেল না বিষয়টা। যদি 50%-এর ওপরে হতো, তাহলে বুঝতে হবে সিট সংখ্যাও বেশি, জনসমর্থনও আছে। এখানে সিট সংখ্যা তৃণমূলের আছে, জনসমর্থন নেই, কারণ মানুষ অত্যাচারিত, নিপীড়িত, পীড়িত। আর এই ধরনের লোকজন যে কাণ্ডটা ঘটিয়েছে, আমার মনে হয় তাদেরকে এই ভাষায় বোঝানো দরকার। বিক্রমদা, একটা প্রশ্ন তো বারংবার উঠছে যে মুখ্যমন্ত্রী কি দায় ঝেড়ে ফেলে দিতে পারেন? ওই সময় তো তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। আরে মুখ্যমন্ত্রী তো নিজেই দায়ী। পশ্চিমবাংলায় চাকরি চুরি হয়েছে, কে দায়ী? সাধারণ লোক যেগুলো রাস্তায় বসে আছে তারা দায়ী। পশ্চিমবাংলাতে কয়লা চুরি, গরু চুরি হয়েছে, খাদ্য চুরি হয়েছে, কে দায়ী? এই চুরিগুলো প্রশ্রয় দিয়েছে কি? ওনার দলের এমপি 2012-13 সালে হাইকোর্টে মামলা করেছিল সিবিআই তদন্ত চেয়ে খাদ্য কেলেঙ্কারির জন্য। উনি হাত গুটিয়ে বসেছিলেন, ঘুমিয়েছিলেন? সারা জীবন ভাইপোকে প্রোটেকশন দিয়ে যান, সবকিছু ভাইপোর নামে করে দিতে হয়। কালীঘাটের প্রপার্টিগুলো কার কার নামে আছে তদন্ত হওয়া দরকার। লড়াই হচ্ছে, পশ্চিমবাংলায় লড়াই হবে। দেখুন, একটা কথা আমি খুব সিম্পল, আমি অনেক জায়গাতেই বলেছি, আপনাদের চ্যানেলেও এর আগে বলছি, দ্য কস্ট অফ রিপিটেশন। আমি একটা কথা বলছি, যতদিন ক্ষমতায় আছে, কে সম্মান করলো আর কে অসম্মান করলো কিছু যায় আসে। যেদিন ক্ষমতা চলে যাবে, সেদিন কটা মানুষ সম্মান করে সেটাই বিচার্য বিষয়। এক্সাম্পল, নবীন পট্টনায়ক, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, আজকে বর্তমানে তিনি ক্ষমতায় নেই। বাংলার পাশের রাজ্য গিয়ে দেখে আসুন, দলমত নির্বিশেষে, সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, সরকারি কর্মচারী থেকে বেকার, সবাই নবীন পট্টনায়কের সম্মান করে, নবীন পট্টনায়ককে সম্মান করে। সম্মান অর্জন করতে হয়, সম্মানটা বোঝা যায় যখন সে ক্ষমতা থেকে চলে যায়। তারপর তাহলে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখুন, এই যা কালিমালিপ্ত হয়ে যদি যেদিন সরকার থেকে যাবে, সেদিন বোঝা যাবে যে মানুষ ওনাকে কতটা সমর্থন করে। তাহলে আপনি বলতে চাইছেন পদ চলে গেলেও পদমর্যাদা অক্ষুণ্ণ থাকবে, সেটাই? মানুষের ব্যক্তি ইমেজটা অক্ষুণ্ণ থাকবে। ক্ষমতা থেকে চলে গেলেও ব্যক্তি ইমেজটা অক্ষুণ্ণ থাকবে, তবেই বোঝা যাবে যে মানুষ তার কাজকে সম্মান করেছে কি অশ্রদ্ধা করেছে। আপনি যে এটা রাজনীতির বাস্তব। স্যার উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছিলেন, কিন্তু নিজের দেশে ভোটে হেরে গিয়েছিলেন। ইংল্যান্ডের সমস্ত মানুষ ওনার পাশে ছিলেন। যেদিন ক্ষমতা চলে যাবে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস দলটা যখন ক্ষমতা থেকে পড়ে যাবে, তখন বুঝতে হবে মমতা ব্যানার্জির কতটা সমর্থন আছে মানুষ। পশ্চিমবাংলাটাকে একটা নোংরা জায়গার মধ্যে নিয়ে চলে যাচ্ছে। চিফ মিনিস্টার হিসেবে সঙ্গে সঙ্গে যে কজন মেরেছে ছবিতে দেখা গেছে, ইমিডিয়েট তাদের অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া উচিত ছিল ওনার। কারণ তিনি দেবেন না, আমি একটু বাড়িয়ে বলবো যে উনি দিতে পারবেন না, কারণ দলটাই তো তোলামূল, তৃণমূল না তোলামূল, এই করে চালাতে হয় ওদের দল। বিক্রমদা, আপনার কথার সূত্র ধরেই যে প্রশ্নটা আপনাকে করব, একদম এইরকম আমরা বিষয় উঠে আসছে যে জয়ন্ত সিংকে ছাড়ানোর ব্যবস্থা না করলে খুন করে দেব, সৌগত রায়কে হুমকি ফোন। একজন সাংসদকে যদি এরকম হুমকি ফোন পেতে হয়, কি বলবেন? জয়ন্ত সিংকে ছাড়ানোর না হলে খুন পেতে হবে, এটা তৃণমূলের তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই জিনিস হতেই থাকবে। আপনারা শাহজাহান শেখকে দেখুন না, 56 দিন ধরে বের করে রেখে আবার সুপ্রিম কোর্টে গেছে ওকে বাঁচানোর জন্য। কে? পিসি, রাজ্য সরকার। এটা এদের কালচার। কান নাক মাথা যা হয় সব কেটে বাড়ি চলে এসেছে, বাঁচাতে পারেনি শাহজাহান। এখন এই জয়ন্ত সিংকে বাঁচানোর চেষ্টা করছে। এগুলো হলো তৃণমূলের অ্যাসেট, পার্টির অ্যাসেট। এগুলোকে দিয়ে ওদের কাজ করাতে হয়। এগুলো এক একটা কালেক্টর, খুনি দাগি আসামি, এক একটা কালেক্টর, টাকা পয়সা তুলে। ভয়ঙ্কর অভিযোগ করছে। হ্যাঁ, করছি তো। এরা তো এই ক্যারেক্টার। এদের নামে কতগুলো কেস আছে, কতগুলো কেস ধামাচাপা হয়েছে। পশ্চিমবাংলার পুলিশটা এদের ক্ষমতায় আছে বলে। পুলিশটা যদি আজকে কেন্দ্র সরকার ল অ্যান্ড অর্ডারটা স্টেট থেকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে করে দেয়, বা পার্লামেন্টে একটা আইন পাস হয়ে যদি এটা হয়, তাহলে দেখবেন এগুলো একটাও বাইরে নেই, সব ভেতরে আছে। আর এরা কি মানুষের ভাষা, আইন আদালত বোঝে নাকি? এরা যে ভাষা বোঝে সেই ভাষা এদের বোঝাতে হবে। এদেরকে আপনি ভদ্র ভাষা বুঝিয়ে পারবেন? এই জয়ন্ত সিংকে ভদ্র ভাষা, এই শাহজাহান শেখকে আপনি ভদ্র ভাষা বুঝিয়ে পারবেন? এরা মানুষ, জন্তু জানোয়ার এক একটা। বিক্রমদা, আমরা দেখলাম কাঁচে মোড়া বারান্দা, রয়েছে লক্ষাধিক টাকার গাড়ি, দুধ বিক্রেতার ছেলে জয়ন্তর আরিয়াদহর হোয়াইট হাউসে
পুকুরের একাংশ বুঝিয়ে এই শ্বেতপ্রসাদ তৈরি করেছে জয়ন্ত। দুধের ব্যবসা, তারপর ধীরে ধীরে এই বাড়ি কিভাবে তৈরি হলো? এত টাকাই পাইল। তৃণমূল দলে চুরি যারা করে তাদের প্রমোশন হয়, এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, আরো বেরোবে। যেদিন তৃণমূল সরকার থেকে যাবে, দেখবেন সরকার থেকে পশ্চিমবাংলায় যখন আগে সরকার পরিবর্তন হতো, পরিবর্তন হলে দেখা যেত যে একটা সরকারের 50,000 1 লক্ষ কোটি টাকা লোন আছে, সেটা লোন দ্বিতীয় সরকার আরেকটা নতুন গভর্নমেন্টকেও ফর্ম করলেও চলে গেল। তৃণমূল যখন চলে যাবে আপনারা দেখবেন 1 লক্ষ কোটি টাকা শুধু চুরি করেই গেছে। এটা আসবে। এরকম আরিয়া দাহর মতো, এরকম জয়ন্ত সিং এর মতো এরকম হাজার হাজার লোক আছে, হাজার হাজার এজেন্ট আছে, হাজার হাজার তৃণমূলের নেতারা আছে জেলা স্তর ব্লক স্তরে। টোটাল ফিগারটাকে যখন তৃণমূল চলে যাবে, যখন হিসাব হবে, তখন দেখবেন পশ্চিমবাংলা থেকে 1 লক্ষ কোটি টাকা ওরাই চুরি করে নিয়ে চলে গেছে। ভবিষ্যতে দেখা যায়, আমরা দেখব। বললাম না, একটা সরকার চলে গেলে দেখবেন লোন রেখে গেছে। এরা যখন চলে যাবে তখন দেখবে একটা বড় অংশ টাকা পশ্চিমবাংলা মানুষ একটা হাহাকার হয়ে যাবে। পশ্চিমবাংলা এরা চুরি করে গেছে। পশ্চিমবাংলাটাকে বেসিক্যালি আর ল অ্যান্ড অর্ডার বলে কিছু রাখতে চাইছে না। শাসকের আইন চলছে, পিসি ভাইপো ল চলছে, বাংলা বাংলা নেই। এ মধ্যযুগীয় সময় চলে গিয়েছে, এই জায়গায় এসে অবস্থান করছে। একদমই। রাজ্যপালের করা মানহানির মামলা এবং পরবর্তী শুনানি কৃষ্ণা রাওর তরফ থেকে জাস্টিস কৃষ্ণা রাও বলেছেন পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। তো এখন প্রশ্নটা উঠছে যে এই মামলাটির গুরুত্ব কতটা, যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। পশ্চিমবাংলায় মেয়েরা থাকতে সাহস করছে, বড় বড় লেকচার মারছে। মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে লাঠি দিয়ে পেটানো হচ্ছে, মহিলারা পশ্চিমবাংলায় সেফ আছে। জামা কাপড় মানে শব্দ হয়তো প্রকাশ্যে বলা সম্ভব না, ওইভাবে একজন মহিলাকে তার বিবস্ত্র করে সারা এলাকায় ঘুরিয়েছে। পশ্চিমবাংলায় মেয়েরা সেফ আছে। মহিলা মুখ্যমন্ত্রী, পাকশিটের ঘটনা তুচ্ছ ঘটনা, বড় বড় কথা বলে পশ্চিমবাংলায় মেয়েরা সেফ আছে। কি হিসাবে ব্যবহার করেন মেয়েদের, উনি দেখা দরকার, এটা তদন্ত হওয়া উচিত। পাকশিট ঘটনা নিয়ে উনি কি কথা বলেছিলেন? আজকে আপনার 2021 সালের পরে যতগুলো মহিলা রেপ হয়েছে, কোনো কথা বলেছেন আপনি 21 সালের বিধানসভা নির্বাচনের পরে? ওনার দলের লোকেরা করেছে এবং ওনার মদতে করেছে। উনি যদি মুখ্যমন্ত্রী হয়ে এক কড়া নির্দেশ দিতেন, এই ঘটনাগুলো ঘটতো না। ভোটে তো জিতেছেন আপনি, ক্ষমতা তো আছে আপনার, ভাইপো তো রোজগার করবে, তো মানুষগুলোকে মারার দরকারটা কিছু, রেপ করার দরকারটা কিছু, সেটা প্রশ্ন করা উচিত ছিল আপনার। এদের লাজ লজ্জা বলে, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। এরা যে ভাষা বোঝে তাদের সেই ভাষা বোঝানো দরকার, এটা মানুষের কাছে আবেদন করব। 15ই জুলাই ডিএ মামলার শুনানি। যদি এই মামলার শুনানি হয় তাহলে কি তৃণমূলের কপালে দুঃখ আছে বলে আপনার মনে হয়? কারণ এই এসএলপিতে হার হওয়াটা কি সময়ের অপেক্ষা? ডিএ মেটাতে গেলে যে অর্থনৈতিক ধাক্কা আসবে, সেটাতেই কি রাজ্য সরকার দেউলিয়া হয়ে যেতে পারে? রাজ্য সরকার দেউলিয়া হবে কিনা আমি জানি না, তবে তৃণমূলের চুরিটা আটকে যেতে পারে, এইটা আমার মনে হয়। তৃণমূলের চুরিটা আটকে যেতে পারে। সব তো চুরি করছে না, এর টাকা মেরে ওর টাকা মেরে এদের ঘর সংসার চলে। আপনি বলুন না, যে যারা তৃণমূলের ছোট ছোট বড় বড় নেতা, ডাক্তার না ইঞ্জিনিয়ার না কি, এরা চোর লম্পটে, যতগুলো এলাকার যত তৃণমূলের নেতাগুলো আছে, এদের কি যোগ্যতা আছে? সাইকেল কেনার যোগ্যতা নেই, গাড়ি করে ঘুরে বেড়ায়। এরা ডাক্তার না ইঞ্জিনিয়ার না লয় কি? এরা কি এরা সমাজের কি? পৃথিবীর এরা বোঝা তৃণমূল দলটা। বিক্রম দা, আগামী 16ই জুলাই আমরা জানি এই দিনটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সেদিন আবার নিয়োগ দুর্নীতির শুনানির সম্ভাবনা, এবং সেখানে যদি হাইকোর্টের রায় বহাল থাকে সেক্ষেত্রে চাকরি থেকে বিতাড়িত এবং সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। তৃণমূল কি সামলাতে পারবে এত লোকের চাকরি একসাথে চলে গেলে? তারা যে নেতাদের টাকা দিয়েছিল, তারা কি তাদের ছেড়ে দেবে এবং এর প্রতিঘাত কালীঘাট অব্দি পৌঁছে যেতে পারে কি? উচিত তো কালীঘাট অব্দি পৌঁছে। আমরা দেখুন, যারা সৎভাবে চাকরি পেয়েছে আমরা তাদের বিপক্ষে নই।
সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে আপনারা দেখতে পাবেন আমরা অভিযোগ করেছি যারা অসৎভাবে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে, সিবিআইও তাই করেছে। এখন এইটাকে গুলিয়ে দিয়ে উনি চেষ্টা করছেন যারা অসৎভাবে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর। এটা পিসি চেষ্টা করছে, রাজ্য সরকার চেষ্টা করছে। ভদ্রলোক হলে আগেকার যুগে যখন কোনো কিছু ভুল হতো, কোনো অথরিটির ভুল হতেই পারে, তারা স্বীকার করে নিয়ে সেটাকে ব্যবস্থা নিত। তৃণমূলের কারণ এরা এটা এই জন্য করবে না, কারণ এখান থেকে তো মুনাফা আছে, মুনাফা আছে। আপনি গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ট্রান্সফারের কথা যে কোনো লোয়ার লেভেলে গভর্নমেন্টে মানে অফ ক্যামেরা জিজ্ঞেস করবেন, অন ক্যামেরা না, বলবেন না আমাদের টাকা দিয়ে ট্রান্সফার হতে হয়। বড় দুর্নীতি। চাকরি যান অফ ক্যামেরা কাউকে জিজ্ঞেস করুন, যেসব ক্যান্ডিডেট গুলো আছে টাকা দিয়ে ছাড়া চাকরি হবে না, কয়েকজনের হয়তো মেরিটে। এটা ওয়েস্ট বেঙ্গলের কালচারে পরিণত করে ফেলেছে পিসি ভাইপো সরকার। সবশেষে 30শে জুলাই লিপস অ্যান্ড বাউন্সের মামলা ফাইনাল ভার্ডিক্ট কি চলে আসতে পারে? সেখানে বড় কোনো সিদ্ধান্ত হয়ে যেতে পারে কি? দেখুন, ফাইনাল ভার্ডিক্ট কোর্ট কি রায় দেবে সেটা কোর্টের ওপরে। কোর্ট এখনো তো চরম সিদ্ধান্তে পৌঁছয়নি। তবে আমি যেটা বলতে চাই, এই লিপস অ্যান্ড বাউন্সটা একটা চিটিংবাজ কোম্পানি। এদের কাজ হচ্ছিল বাজারে চিট করা। এরা নাকি জল বেচে। কোনদিন খেয়েছেন লিপস অ্যান্ড বাউন্সের জল? এদের বাজারে চিট করাটাই এদের কাজ, বাজারে চিটিং করাটাই এদের কাজের মধ্যে পড়ে। তার যারা ডিরেক্টর মালিক যারা আছে তাদেরকে জেলে ঢোকানো উচিত বলে আমি মনে করি। এখনো কেন ইডি সিবিআই ঢোকাচ্ছেন আমি এটা বুঝতে পারছি না। দীর্ঘদিন ফেলে রেখে দিয়েছে কেন জানি না। আমার মনে হচ্ছে পিসি ভাইপো যেতে গেলে কেন ইডি সিবিআই কেন যেন 2 স্টেপ পিছিয়েছে। লালু প্রসাদকে ধরলো ভালো, অরবিন্দ কেজরিওয়ালকে ধরলো ভালো, হেমন্ত সোরেনকে ধরলো ভালো, আর পিসি আর ভাইপোকে যত ছাড় দিয়ে রেখে দিয়েছে। ওদেরকে আগে ধরে, পশ্চিমবাংলায় যেসব এক একটা লোককে আপনি এলাকায় দেখবেন বিধানসভার পরে পুলিশ দিয়ে পেটাতে রাস্তায় ঝেঁঝরাতে নিয়ে গেছে এই পিসি ভাইপো। এদেরকে ছেড়ে রেখে দিয়েছে ইডি সিবিআই। অন্যায় করছে। হ্যাঁ, আমি এটা বলছি না যে তদন্ত খারাপ করেছে। ইডির অফিসাররা যদি তদন্ত না করত তাহলে এই পার্থ এখন জেলে গড়াগড়ি খেত না, বা অনুব্রত ওই চড়াম ওইসব শব্দ বাংলা থেকে এখন চলে গেছে। এরা তদন্ত ভালোই করেছে, সেটা আমি একবারও বলছি না যে এরা তদন্ত খারাপ করেছে। কাজে যে অফিসারগুলো আছে, যেসব সিবিআই বা ইডি আমরা কোর্টে তো রেগুলার দেখছি, আসছে, সবাই দেখতে পাচ্ছে, ভালোই কাজ করছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এদের সমস্যাটা যেটা হচ্ছে যে এই পিসি ভাইপো যেতে যাচ্ছে বা যাওয়ার চেষ্টার কথা ভাবছে, আমরা কেন জানি না এদেরকে চাপে করছে, না সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, না প্রমাণটা সাজিয়ে সেই প্রমাণটাকে সেই জায়গায় আনতে পারছে না, কি কারণে জানি না পিসি ভাইপো অব্দি এদের আর পৌঁছতে পারছে। নইলে এরা কাজ এমনি ভালোই করেছে। নাহলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত, হ্যাঁ, এই বড় বড় ডায়লগ মাত্র চড়াম গুড় বা তাসা, এইসব গেছে, এইসব এখন পশ্চিমবাংলা থেকে গেছে। কিন্তু এইটাকে বড় মাথাটাকে না ধরলে, এই যে এক একটা করে চোরের নাম উঠে আসছে, জোর চোরের নাম উঠে আসছে, জয়ন্ত সিং, শাহজাহান শেখ, কেউ চিনত না তো শাহজাহান শেখকে পশ্চিমবাংলা কেউ চিনত না। এরম তো ছাড়া পশ্চিমবাংলার এলাকায় গলিতে ছড়িয়ে আছে। তাই বড় মাথাটাকে না ধরতে পারলে তদন্ত যে সার্থকতা হয়েছে ইডি বা সিবিআই এর, অন্তত পশ্চিমবাংলার এক্সপেক্টে আমি বলতে পারি না। একদমই বিক্রমদা, আপনার কথা সূত্র ধরেই বলবো, প্রাথমিক নিয়োগে দুর্নীতির শেষ দেখতে সিবিআই কে অল আউট ঝাঁপাতে নির্দেশ হাইকোর্টের। আপনি কি মনে করছেন মাথা অবধি সিবিআই পৌঁছতে পারবে? আমাদের সেটাই লড়াই, যাতে মাথা অবধি পৌঁছতে পারে না, মাথাটাকে ঢোকাতে হবে জেলে। এটা নিয়েই আমাদের লড়াই চলছে। মাথাটাকে জেলে ঢোকাতে হবে, দুটো মাথাকে জেলে ঢোকাতে হবে। তারপর কত আন্দোলন করতে পারে, আর কত কি করতে পারে, আর কত লোককে খুন করতে পারে আমরাও দেখব। এটা আমাদের দাবি, এটা নিয়ে আমাদের লড়াই। মাথাকে ধরতে হবে, এটা নিয়েই আমরা লড়াই করছি। এতদিন সময় লাগছে, তাই জন্য কোর্টকে ডাইরেকশন দিতে হচ্ছে। কোর্ট নেমেছে ডাইরেকশন দেওয়ার জন্য, আমরা কোর্টের কাছে প্রেয়ারও রাখছি। সেটা আমাদের প্রেয়ার। লিপস অ্যান্ড বাউন্স ধরা পড়েছে, কালীঘাটের কাকু ধরা পড়েছে, সে থাকবে এসএসকেএম এ। আর সাধারণ মানুষগুলো এসএসকেএম এর মধ্যে মাটির তলায় মুমূর্ষ রোগীগুলো গড়াগড়ি খাবে, ওটা কালীঘাটের কাকুর থাকা জায়গা। এসএসকেএম এর ডাক্তারগুলোকেও জেলে ঢোকানো উচিত, যারা এর সাথে কনস্পিরেসি করে ওকে ঢুকিয়েছিল। একদমই। বিক্রমদা, সিবিআই কে অপব্যবহার করেছে কেন্দ্র, এই অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। বুধবার
রাজ্য সরকারের সেই অভিযোগে মান্যতা দিল শীর্ষ আদালত। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিবিআইকে অপব্যবহার করা হয়েছে। রাজ্য সরকারের অভিযোগ মেনে নিয়ে কেন্দ্রের যুক্তি খারিজ করে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 13ই আগস্ট। এবার কি তাহলে সিবিআই তদন্ত করতে হলে রাজ্য সরকারের পারমিশন লাগবে? দেখুন, এটা রাজ্য সরকারের পারমিশন বরাবরই লাগতো সিবিআই তদন্ত করতে গেলে, অথবা কোর্টের অর্ডারে হয়। এখন কোর্ট এটা নোটিশ ইস্যু করেছে, বিষয়টা নিয়ে শুনবে। সিবিআই এই পশ্চিমবাংলায় যে ফালতু ফালতু অভিযোগ এইগুলো তৃণমূল করে, আর যারা লেখাপড়া জানে না, পেটে বুদ্ধি নেই, এরা এই ধরনের লোক এই ধরনের কথাগুলো বলে। এখানে একটা সিবিআই তদন্ত কোর্টের নির্দেশ ছাড়া হয়নি, আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুমোটো পারে। ঠিক আছে, এই ধরনের কোনো অভিযোগে সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেনি, গেছে আদালতের কাছে, আদালত বলেছে শুনবো। সেটাকে বাজারে উল্টো পাল্টা ভাবে চালানোর কোনো মানে হয় না। ফাইনাল ভার্ডিক্টও কিছু আসেনি। যতগুলো মামলা হয়েছে সেগুলো সুপ্রিম কোর্টে ঘুরেই আসা। সুপ্রিম কোর্টই বলেছে না, তদন্ত হবে সিবিআইকে। এগুলো বাজারের খবর, এই খবরে কান দেওয়ারও কোনো মানে হয় না। এই খবর নিয়ে আমি কিছু তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তো বলছেন যে অনেক অংশে যে মামলায় পারমিট করেনি রাজ্য সরকার, সেখানেও সিবিআই জোর করে তদন্ত করেছে। কে শান্তনু সেন? ওই কোভিড এর সময় যখন বলেছিল যে কোভিডে কত মারা গেছে, কোমরবিডিটি বাদ দিয়ে হিসাব বলেছিল, ওই শান্তনু সেন। ওর কথা বিশ্বাস করতে হবে? হ্যাঁ, নিজে ডাক্তার হয়ে বলছে কোমরবিড বাদ দিয়ে এমনি কোভিডে যেটা মারা গেছে সেটা ওই হিসাব দিয়েছিল কোভিডের সময়। ওটারও একটা ফাইলে তদন্ত হওয়া দরকার। ও কাকে কি চাপ দিয়েছে, কাকে কি করিয়েছে, ওর কথার আবার উত্তর দিতে হবে। একদম। বিক্রম দা, আমার শেষ প্রশ্ন আপনাকে। তৃণমূল কংগ্রেস সরকারের তরফে জানানো হয় কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং রাজ্যের বিষয়ে সিবিআই যেভাবে জড়িয়ে যাচ্ছে, তাতে রাজ্যের সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে। 2018 সালের নভেম্বরে সিবিআই তদন্তের উপর থেকে জেনারেল কনসেন্ট বা রাজ্যের অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পরেও 12টি মামলা দায়ের করেছে সিবিআই। তার ফলে রাজ্যের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে অভিযোগ করা হয়। সেই পরিস্থিতিতে সিবিআই যাতে আর নতুন করে কোনো মামলা দায়ের করতে না পারে, সেজন্যই 2011 সালের আগস্ট মাসেই মামলা দায়ের করে রাজ্য সরকার। কি বলবেন? মমতা ব্যানার্জি কি মনে করে, পিসিমণি মনে করে যে পশ্চিমবাংলাটা ভারতবর্ষের বাইরে? আলতু ফালতু কথাবার্তা বলছে, এমন ভাবে বলছে যেন সিবিআই পশ্চিমবাংলা ইনভেট করতে আসছে। আমরা লড়াই করছি যাতে সিবিআই এসে আগে পিসি ভাইপোকে ধরুক, এটার জন্য লড়াই। এই ডায়লগ গুলো দিচ্ছে যাতে করে কিনা নিজের পিঠ বাঁচানো যায়। ও জানে তদন্ত ঠিকভাবে হলে চোরের মন বোচকার দিকে জেলে যেতে হবে, জানে এটা ভালো, জেলে যেতে হবে জানে। ভয়ঙ্কর অভিযোগ করছেন। হ্যাঁ, জানে চোর যে হবে সে জানবে। আজকে যদি চুরি না করতো, সিবিআই ডাকলে এমনি চলে যেত, খালি হাতে চলে যাক ধর। আরে দেশে আইন আদালত বলে তো কিছু জিনিস আছে রে ভাই। যদি ভুলভাবে অ্যারেস্ট করে আদালতে আসবে, বেল পেয়ে যাবে। যে কটা ঢুকেছে এখনো বেরোয়নি, একটা দুটো এদিক ওদিক টেকনিক্যাল গ্রাউন্ড ভুল বেরিয়েছে, মোটা পার তো বেরিয়েছে এখনো। জানে ঢুকলে মোটামুটি 2 থেকে যা মেটেরিয়াল আছে চোরের মন বোচকার দিকে, আবারও বলছি মেটেরিয়াল মামলায় যা আছে, যদি ঢোকে ভেতরে, আমি না, যে যার নামে অভিযোগ, যে যার কথা বলতে চাইছি, যদি ঢোকে এরা, ও জানে 2-3 বছরের আগে বেরোতে পারে। আপনার কথা সূত্র ধরে একটা ছোট্ট প্রশ্ন আমি সংযোজন করবো এর সঙ্গে। সেটা হলো, আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগে একদম দিল্লি থেকে কপিল সিব্বালের হাত ধরে রক্ষা কবচ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন পর্ব মিটেছে, তাহলে কি এবারের খেলাটা অন্যদিকে ঘুরতে চলেছে? আমার তো মনে হয় লোকসভা নির্বাচনের পরে ইডি বা সিবিআই এ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা উচিত রক্ষা কবচ তোলার জন্য। রক্ষা কবচ থাকলে সূর্যকে বলবে হলো চাঁদ। রক্ষা কবচ দিয়ে এই সব লোকের তদন্ত হয়নি, ইয়ে পেরিয়ে গেছে, ইলেকশন পেরিয়ে গেছে, এখন সিবিআই বা ইডি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে রক্ষা কবচ তোলো। সবাই জেলে খাচ্ছে আর পিসি ভাইপো ছাড়া থাকবে, হয় নাকি?